সুন্দরপুর নামে ছোট্ট একটি রাজ্য ছিল। আর সে রাজ্যে বাস করত দবির মিয়া নামে এক কাঠুরিয়া। দবির মিয়ার স্ত্রী এবং পুত্রকে নিয়ে বেশ সুখে তাদের দিন কাটছিল। বউ, ও বউ, কি গো, একটু বাইরে এসো। আমি কাঠ কাটতে চাইতাছি, তুমি পোলাটারে দেখা রাখো। তুমি তো কিছুই খাওনি, কয়টা খেয়ে যাও। না বউ, এখন আর কিছুই খাবো না। আগে কাঠ কেটে বাড়িতে ফিরে আসি, তারপর না হয় খাবো। যাই যাই গিয়ে দুপুরে রান্নাটা করে ফেলি। এই কথা বলে দবির মিয়া কাঠ কাটতে চলে যায় আর রহিমা চলে যায় রান্না করতে। আর ওদিকে সুন্দরপুর রাজ্যের রাজার ধন দৌলতের কোনো অভাব ছিল না, কিন্তু এত কিছু থাকতেও যেন সুখ ছিল না রাজ্যের রাজার। এ কি মহারাজ, আপনি এখানে একা একা বসে আছেন যে, কিছু কি ভাবছেন? তুমি তো সবই জানো রানী। আমার রাজ্যের প্রজারা আমার রাজ্য শাসনের জন্য অনেক খুশি। যদি আমার কোনো বংশধর না আসে, তাহলে আমার এই রাজ্য তো অচল হয়ে পড়বে। সবই আমি বুঝি মহারাজ, আপনার মনের কষ্টটাও আমি বুঝি। আমি আপনাকে একটা সন্তানও দিতে পারলাম না। সন্তানহীন রানী হয়ে আমার যে বড্ড কষ্ট হয় মহারাজ, সবই আমার দোষ। না রানী, এই কথা বলো না। তোমার কোনো দোষ নেই, এটা আমার ভাগ্য। বিধাতা চাইলে একদিন আমাদের সবই হবে। মহারাজ, আমি একটা কথা বলি কি, আপনি আরেকটা বিবাহ করেন। আমি চাই না আমার জন্য আপনি সারা জীবন নিঃসন্তান হয়ে থাকেন। এ কি বলছো কি তুমি? এই কাজ আমি কিছুতেই করতে পারবো না রানী। আমি ঠিকই বলছি মহারাজ, আপনার কষ্ট আমি যে আর চোখে দেখতে পারছি না। আমি তোমাকে বড্ড ভালোবাসি রানী। আমি তোমাকে ছাড়া অন্য কিছু ভাবতে পারি না। আমি অন্য কোনো উপায় ঠিকই বের করে নিব, তাও অন্য কোথাও বিবাহ করব না। এই কথা বলে রানী কাঁদতে থাকে। এদিকে দবির মিয়া কাঠ কাটতে গিয়ে হঠাৎ করে একটা মেয়ের কান্নার আওয়াজ শুনতে পায়। এই জঙ্গলে আবার কে কান্না করছে? যাই তো, গিয়ে দেখি। দবির মিয়া এগিয়ে গিয়ে দেখে যে জঙ্গলের ধারে ছোট্ট একটা মেয়ে বসে কান্না করছে। কি হয়েছে তোমার? তুমি এখানে বসে বসে কান্না করছো কেন? এই জলাশয়ে আমার একটি নূপুর পড়ে গিয়েছে, আর একটি আমার কাছে। আমি এই একটি নূপুর নিয়ে কি করব বলো তো? আমি তো সাঁতারও পারি না যে আমার নূপুরটি খুঁজে বের করব। তুমি কি পারবে আমার নূপুরটিকে খুঁজে এনে দিতে? আমি সাঁতার পারি কমে, তুমি বসো, আমি এক্ষুনি তোমার নূপুর খুঁজে এনে দিচ্ছি। এই বলে দবির মিয়া ওই জলাশয়টিতে ঝাঁপ দেয়। এরপর সে নূপুরটি খোঁজার জন্য ডুব দেয়। সে জলাশয়টিতে ডুব দেওয়ার সঙ্গে সঙ্গে যেন চলে যায় সোনা, হিরে, মুক্ত, জহরতের দেশে। চারিদিকে সোনা, হিরে, মুক্ত যেন ছড়িয়ে ছিটিয়ে আছে। এ কি, এ আমি কোথায় আসলাম? আমি তো সামান্য এক জলাশয়ে ডুব দিয়েছিলাম। এখানে তো দেখছি ধন সম্পত্তির ভান্ডার। এত কিছু দেখে দবির মিয়া অনেক অবাক হয়ে যায়, কিন্তু এত কিছুর ভিড়ে দবির মিয়া শুধু সেই মেয়েটার নূপুর খুঁজতে থাকে। ওই তো নূপুরটি পেয়েছি তাহলে। যাই, মেয়েটিকে গিয়ে নূপুরটি দেই। এসব দেখে আর আমার কাজ নাই। আজ তো কাঠ কাটাও হলো না,
বাড়িতে বউ অপেক্ষা করছে। এই কথা বলে দবির মিয়া জলাশয় থেকে উঠে আসে এবং সে দেখতে পায় যে মেয়েটি ওখানে বসেই কান্না করছে। আর কান্না করো না গো মেয়ে, এই তো তোমার নূপুর আমি পেয়েছি, সঙ্গে করে নিয়ে এসেছি। পেয়েছো আমার নূপুর? তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব তা বলে বোঝাতে পারছি না। কিন্তু তুমি জলাশয়ে কি শুধু নূপুরই দেখতে পেয়েছো, আর কিছু পেলে না দেখতে? হ্যাঁ গো মেয়ে, সেই কথাই তো বলছি। এই জলাশয়ের নিচে যেন আস্ত একটা ধন সম্পদের প্রাসাদ, কত সোনা হিরে মুক্ত সেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সে কি বলছো কি তুমি? তুমি এত কিছু দেখে কিছুই নিলে না? চাইলে তো তুমি অনেক স্বর্ণমোহরও আনতে পারতে সেখান থেকে। না গো মেয়ে না, এ কথা বলো না। বিধাতা সবই দেখতে পায়। তাছাড়া আমি তো গিয়েছিলাম তোমার একটা নূপুর খুঁজতে, আর আমি সেটা পেয়েছি আর চলে এসেছি। আর আমি গরিব হলেও আমার কোনো কিছুর উপর লোভ নাই, আর আমার সংসারে সুখেরও কোনো অভাব নেই। এই কথা বলতেই ছোট্ট মেয়েটি এক ডানাওয়ালা পরীতে রূপান্তরিত হয়। এ কি, তুমি কে? এই জঙ্গলের আশেপাশে বহু যুগ ধরে থাকা এক মায়াপরী। আজ পর্যন্ত বহু মানুষের সততার পরীক্ষা নিয়েছি আমি, কিন্তু তোমার মতো এত সৎ সাহসী আমি আগে কখনো দেখিনি। আমি তোমার সততা দেখে মুগ্ধ হয়েছি। তোমাকে আমি তোমার সততার পুরস্কার দিতে চাই। বলো, কি চাও তুমি? না না মায়াপুরী, আমার কিছুই লাগবে না। আমি যে তোমার নূপুর খুঁজে যেতে পেরেছি তাতেই আমি অনেক খুশি। আমি জানি তুমি মুখ ফুটে কিছুই চাইবে না। এই নাও, এই সোনার হার। কখনো কোনো বিপদে পড়লে এই হারটি হাতে নিয়ে ডাকবে, তখন আমি সঙ্গে সঙ্গে তোমার কাছে হাজির হব। ঠিক আছে মায়াপুরী, তাহলে এখন আমি যাই। এই কথা বলে দবির মিয়া বাড়িতে চলে যায়। আর ওদিকে মহারাজ নানা রাজ্যে বৌদ্ধের খোঁজে লোক পাঠায়, তাতেও কোনো লাভ হয় না। কোনো বৌদ্ধই চিকিৎসা দিতে পারে না রানীর সন্তান হওয়ার। মহারাজ, আমি শুনেছি দূরের রাজ্য অসিনপুরের জঙ্গলে এক দরবেশ বাবা থাকে। তার কাছে গেলে কোনো সমাধান পেতে পারেন। শুনেছি তার নাকি অনেক ক্ষমতা। এ কথা তুমি আগে বলনি কেন? আমি আজই রওনা দেব অচিনপুরের উদ্দেশ্যে। বন্ধুরা, মহারাজ কি সত্যি সেই সাধু বাবা দেখা করতে পারবে? সত্যি কি মহারানী মা হতে পারবে? জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের পর্বে। আল্লাহ হাফেজ। বউ, ও বউ, কোথায় গেলে? একটু এদিকে এসো। এই দেখো আমি কি নিয়ে এসেছি। কই, কি নিয়ে এসেছো দেখি? এ কি, এ তো দেখি সোনার হার। তুমি আজ কাঠ কেটে আনোনি? না গো বউ, আমি আজ কাঠ কেটে আনতে পারিনি, কিন্তু আজ আমার সাথে এক মায়াপরী দেখা হয়েছিল। কি বলছো কি তুমি? মায়াপরী মানে? হ্যাঁ গো বউ, মায়াপরী। আর সে তো আমাকে এই সোনার হারটা দিল। এরপর দবির মিয়া মায়াপরীর বিষয়ে তাকে সব ঘটনা খুলে বলে। আর ওদিকে মহারাজ এবং মহারানী যায় অসিনপুর রাজ্যে সেই দরবেশ বাবার কাছে। ওরা সেখানে গিয়ে দেখে দরবেশ বাবা ধ্যানরত অবস্থায় একটি গাছের গোড়ে বসে আছেন। মহারাজ, ইনি সেই দরবেশ বাবা। দরবেশ বাবা, ও দরবেশ বাবা, আমার ডাকে সাড়া দিন। আমি যে বড্ড বিপদে পড়ে আপনার কাছে এসেছি। ও দরবেশ বাবা। হ্যাঁ দরবেশ বাবা, আপনি সাড়া না দিলে যে আমাদের এত দূরে এসে ফিরে যেতে হবে। তোরা যে আশা করে এসেছিস
তা তোদের পূর্ণ হয়ে যাবে। খালি হাতে ফিরবি না তোরা। দরবেশ বাবা, আপনি কি করে জানলেন আমরা কি আশা করে এসেছি? আমরা তো এখনো কিছু বলিনি আপনাকে। বিধাতার ইচ্ছায় আমি সব জানি, সব বুঝি আমি, কিন্তু তোরা যে আশায় এসেছিস তা পূরণ করতে হলে একটা শর্ত পূরণ করতে হবে তোদের। কি শর্ত দরবেশ বাবা? আমরা সব শর্ত মানতে রাজি আছি। বলুন বাবা, কি শর্ত? এখান থেকে উত্তরের দিকে গেলে একটা পাহাড় দেখতে পাবি। সেখানে একটা পাহাড়ের চূড়ায় একটি মাত্র নীল আপেলের গাছ রয়েছে। সেই গাছ থেকে নীল আপেল পেড়ে রানীকে খাওয়াতে পারলে তোমাদের মনের আশা পূর্ণ হবে। তবে হ্যাঁ, অনেক বাধা বিপত্তি পার করে তবে ওই গাছ থেকে আপেল আনতে পারবি। তবে মনে রাখবি, আগামী চন্দ্রগ্রহণের আগে আপেলটি এনে রানীকে খাওয়াতে হবে। আমি পারবো, আমি পারবো দরবেশ বাবা। রাজপুত্র, তুমি রানীকে নিয়ে প্রাসাদে ফিরে যাও। আমি সেই আপেল আনতে একাই যাব। মহারাজ, আপনাকে একা রেখে প্রাসাদে ফিরতে মন চাইছে না আমার। আমার যে খুব চিন্তা হবে আপনার জন্য। রানী, তুমি ফিরে যাও প্রাসাদে। আমি খুব শীঘ্রই ওই নীল আপেল নিয়ে তোমার কাছে ফিরবো। এরপর রাজবৈদ্য রানীকে নিয়ে চলে যায় প্রাসাদের দিকে। আর মহারাজ উত্তরে সেই পাহাড়ের খোঁজে রওনা দেয়। এই কি বলছো কি তুমি? এই হারটি নিয়ে মায়াপরীকে ডাকলে মায়াপরী সঙ্গে সঙ্গে হাজির হবে? তাহলে এখনই একবার ডাকো না মায়াপরীকে, আমিও একটু দেখি। না বউ, মায়াপরি বলেছে কোনো বিপদে না পড়লে তাকে যেন না ডাকি। আচ্ছা, দাও, হারটা আমাকে দাও। আমি হারটা ঘরে রেখে আসি। যেখানে সেখানে তো এই হারটা রাখা যাবে না। এই নাও। আমার ছেলেটাকে তো সেই সকাল থেকেই দেখছি না। সুজন, বাবা সুজন। আমাকে ডাকছো বাবা? এই তো আমি। কই ছিলি রে বাবা তুই? অনেক সময় তো তোকে দেখি না। বাবা, আমি তো খেলতে গিয়েছিলাম। বাবা, তুমি আজ কাঠ কেটে আনোনি? না রে বাবা, আজ আর কাঠ কেটে আনা হয়নি। তাহলে দাও আমাকে কুড়ালটি, আমি কাঠ কেটে আনি। সবাই বলে আমার বাবা কাঠুরিয়া, বড় হয়ে নাকি আমিও কাঠুরিয়া হব। না রে বাবা, তোকে আর কাঠ কাটতে যেতে হবে না। আর তুই বড় হয়ে কাটুরিয়া হবি নাকি অন্য কিছু হবি, সেটা তো উপরওয়ালাই ঠিক করবে। বাপ ছেলে মিলে আর গল্প করতে হবে না, হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার বেড়ে দিচ্ছি। আর এদিকে মহারাজ সেই পাহাড়টি খুঁজতে থাকে। আর কিছুক্ষণের মধ্যে মহারাজ সেই পাহাড়টি খুঁজে পেয়ে যায়। ওই তো সোনার পাহাড়, পেয়েছি আমি। চন্দ্রগ্রহণের আগে সেই নীল আপেল রানীকে খাওয়াতে হবে। এরপর রাজা ওই পাহাড়টিতে উঠতে যায়, আর বারবারই রাজা ব্যর্থ হয়। আমি বারবারই কেন পা পিছলে পড়ে যাচ্ছি? আমি কি পাহাড়ে উঠতে পারবো না? না না, আমাকে উঠতেই হবে। আর ওই নীল আপেল আমাকে সংগ্রহ করতেই হবে। আর কিছুক্ষণ চেষ্টার পর মহারাজ সেই পাহাড়ের চূড়ায় উঠতে সক্ষম হয়। এই তো এই নীল আপেল গাছ। আমি এক্ষুনি এই আপেল নিয়ে রানীকে খাওয়াবো। এই কথা বলে মহারাজ সেই আপেল গাছ থেকে একটি আপেল নিয়ে সেই পাহাড় থেকে নেমে আসে এবং সেই প্রাসাদের দিকে রওনা দেয়।
মহারাজের জন্য চিন্তা হচ্ছে, সে কি পারবে সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে সেই নীল আপেল আমাকে নিয়ে এসে দিতে? রানী, এই দেখো, তোমার জন্য আমি সেই নীল আপেল নিয়ে এসেছি। মহারাজ চলে এসেছেন? আমার খুব চিন্তা হচ্ছিল আপনার জন্য। হ্যাঁ রানী, এই নাও। এখন চন্দ্রগ্রহণ যাওয়ার আগে এই আপেলটি খেয়ে নাও। রানী সঙ্গে সঙ্গে আপেলটি খেয়ে নেয়। মহারাজ, আপেলটি খেয়ে কোনো পরিবর্তনই তো দেখছি না, তাহলে কি কিছুই হবে না? মহারানী, নিরাশ হও না, দরবেশ বাবার উপর ভরসা রাখো। হঠাৎ করে রানী একদিন মাথা ঘুরে মাটিতে পড়ে যায়। এ কি রানী, তোমার কি হয়েছে? তুমি কি ঠিক মতো খাওয়া দাওয়া করো না? মহারাজ, খুশির খবর আছে, আপনার মনের আশা যে পূর্ণ হতে চলেছে। আপনি যে বাবা হতে চলেছেন। তুমি সত্যি বলছো রাজপুত্র? আমি বাবা হতে চলেছি? এভাবেই কেটে যায় বেশ কিছুদিন, আর রানীরও সন্তান হওয়ার দিন চলে আসে। মহারাজ কক্ষের বাইরে পায়চারি করছেন আর খুশির খবরের জন্য অপেক্ষা করছেন। এরপর দাইমা ফুটফুটে এক কন্যা সন্তানকে নিয়ে আসে মহারাজের কাছে। মহারাজ, এই দেখুন, আপনার কি সুন্দর কন্যা সন্তান হয়েছে। কই দেখি, দেখি আমার কন্যা সন্তানকে। আহ, আমার প্রাণটা মনে হয় জুড়িয়ে গেল। আমার রানী কি সুস্থ আছে? হ্যাঁ মহারাজ, রানীমাও সুস্থ আছে। একদিন হঠাৎ করে দবির মিয়া খুব অসুস্থ হয়ে পড়ে, আর তার কাঠ কাটার শক্তিও থাকে না। এরকম অসুস্থ হয়ে পড়লে আমার সংসার চলবে কেমনে? কাঠ কেটে যে টাকা উপার্জন হতো তা দিয়েই তো আমার সংসার চলতো। তুমি এত চিন্তা করো না তো, আল্লাহ একটা না একটা ব্যবস্থা করবে। আর আমি বলি কি, ওই হাটটি নিয়ে এসে মায়াপুরীকে একবার ডেকেই দেখো না। মায়াপুরী আমাদের হয়তো কিছু সাহায্য করতে পারে। না বউ না, আমি যতক্ষণ পারি মায়াপরীর সাহায্য চাবো না। আমি একটু সুস্থ হলেই কাঠ কেটে নিয়ে আসবো। না বাবা না, তোমাকে এই অসুস্থ শরীর নিয়ে কাঠ কাটতে যাইতে হবে না। আমি যাব, এখন থেকে আমি কাঠ কাটবো। এ কি বলছিস তুই বাবা? তুই কি পারবি কাঠ কাটতে? হ্যাঁ মা, আমি পারবো। না বাবা, তোকে যেতে হবে না। তুই ছোট মানুষ, তুই পারবি না কাঠ কাটতে। এই কথা বলেই সুজন কুঠারটি হাতে নিয়ে জঙ্গলে যায় কাঠ কাটতে। তো বন্ধুরা, এরপর কি হবে তা জানতে দেখুন আমাদের কনকলতা গল্পের পরবর্তী পর্ব। আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। মহারাজ, আপনি এসেছেন? এতক্ষণে নিশ্চয় আমাদের কন্যার মুখখানাও দেখেছেন। হ্যাঁ রানী, আমাদের কন্যা বড্ড রূপবতী হয়েছে। সবই তোমার জন্য হয়েছে রানী, আজ আমি খুব খুশি। না না মহারাজ, আপনি তো আমাদের সন্তানের জন্য আরো বেশি কষ্ট করেছেন। আপনি যদি কষ্ট করে ওই নীল আপেল না খাওয়াতেন, তাহলে তো আমি কোনোদিনও মা হতে পারতাম না। ওসব কষ্টের কথা থাক রানী, এখন তো আমাদের সুখের দিন, আনন্দ করার দিন। আমি তো রাজ্যের সকল প্রজাদের জন্য ভোজের আয়োজন করেছি। খুব ভালো করেছেন মহারাজ, আমি তো শুনে খুব খুশি হলাম। অনেক কষ্ট করার পর পিতা হয়েছি, আর এতটুকু করব না? এখন যাই রানী, ওদিকটা দেখি। মন্ত্রীমশাই একা এত কিছু করতে পারবে না। আচ্ছা মহারাজ, ঠিক আছে। রাজপরিবারে অতিথি আসার আনন্দে গোটা রাজপ্রাসাদ আনন্দে মেতে ওঠে। আর ওদিকে দবির মিয়া চিকিৎসার অভাবে ক্রমশ অসুস্থ হতে থাকে। বউ, আমি মনে হয় বেশি দিন বাঁচবো না। আমি তোমাদের জন্য কোনো কিছু রেখে যেতে পারলাম না বউ। আমার জন্য
আমার এই ছোট পোলাটারে কাঠ কাটতে যেতে হলো। ও কথা বলো না তুমি, কিছুই হবে না তোমার। দেখো, আমাদের সুজন ঠিকই কাঠ কেটে বাড়ি নিয়ে আসবে। সন্ধে নেমে আসে, তবুও সুজন বাড়িতে ফেরে না। সুজনের মা, ও সুজনের মা, সুজন কি এখনো বাড়িতে আসে নাই? না গো, সন্ধ্যা নেমে আসলো, এখনো তো আমার ছেলেটা বাড়িতে ফিরে এলো না। আমার ছেলেটার কি রাস্তায় কোনো বিপদ আপদ হলো নাকি? না না সুজনের মা, তুমি চিন্তা করো না, আমি এখনই যাচ্ছি সুজনকে খুঁজে আনতে। কি বলছো তুমি? এই সন্ধ্যাবেলায় অসুস্থ শরীর নিয়ে তুমি ছেলেটাকে খুঁজতে যাবে? না না, তুমি ঘরে থাকো, আমি যাচ্ছি ছেলের খোঁজে। না বউ না, তুমি মেয়ে মানুষ হয়ে এই সন্ধ্যাবেলা যাবে জঙ্গলে? যদি কোনো বিপদ আপদ হয়? তাহলে চলো, তুমি আমি একসাথে যাই, দেখি সুজন কি পাই কি না। না বউ, আমি একাই যেতে পারবো। আর এর মধ্যে সুজন বাড়িতে ফিরে যদি আমাদের দুজন না দেখতে পায় তাহলে চিন্তা করবে ছেলেটা। তার চেয়ে বরং আমি যাই। ঠিক আছে, যাও, কিন্তু আমার মনটা তোমাকে একা যাইতে সায় দিচ্ছে না, বড্ড কু গাইছে মনটা। তুমি চিন্তা করো না বউ, আমি ঠিক সুজনকে নিয়ে বাড়িতে ফিরে আসবো। এরপর অসুস্থ শরীর নিয়ে দবির মিয়া সুজনের খোঁজে বেরিয়ে যায়। দবির মিয়া সুজনকে খুঁজতে খুঁজতে জঙ্গলের অনেক ভিতরে চলে যায়। অনেকটা পথ তো পাড়ি দিলাম, জঙ্গলের একদম গভীরে চলে এসেছি, তাও তো আমি সুজনকে দেখতে পেলাম না। কোথায় গেল আমার ছেলেটা? সুজন, সুজন, কোথায় তুই বাপ? সুজন, সুজন, কোথায় বাপ তুই? দবির মিয়া সুজনকে ডাকতে থাকে আর খুঁজতে থাকে। সে সুজনকে খুঁজতে খুঁজতে জঙ্গল পার হয়ে একটি পাহাড়ের কাছে চলে যায়। এই পাহাড়ে গিয়ে দেখি তো, ছেলেটাকে তো এই পাহাড়ের উপরেও পেতে পারি। এই কথা বলে অসুস্থ দবির মিয়া পাহাড়ে উঠে পড়ে সুজনের খোঁজে, আর সুজনকে এদিক ওদিক কোথাও খুঁজে পায় না। এখানেও তো ছেলেটাকে খুঁজে পেলাম না। এই শরীর নিয়ে বাড়ি ফিরে যাওয়ারও তো শক্তি নাই আমার। আর বউ ঠিকই বলেছে, আমার একা আসা উচিত হয়নি। মাথাটা কিরকম করে ঘোরাচ্ছে। দবির মিয়া অনেকটা অসুস্থ হয়ে পড়ে, আর সে পাহাড় থেকে তখনই নিচে পড়ে যায়। বাঁচাও, কে কোথায় আছো, আমাকে বাঁচাও। আমার মনের মধ্যে এরকম করে উঠলো কেন? মনে হলো কেউ আমাকে ডাক দিল। মহারাজ, ওদিকে সবকিছু ভালোভাবে মিটেছে তো? প্রজারা কি ঠিকভাবে খেতে পেরেছে? আর কেউ তো অখুশি হয়নি, তাই না? হ্যাঁ রানী, তুমি এত চিন্তা করো না, প্রজারা ঠিকভাবে খেয়েছে আর তারা অনেক খুশি হয়েছে। আমাদের সন্তানকে অনেক আশীর্বাদ করে গিয়েছে তারা। হ্যাঁ মহারাজ, আমাদের কন্যার নাম কি হবে সেটাকেই আপনি ভেবেছেন? হ্যাঁ রানী, ভেবেছি। আমার কন্যার নাম হবে কনকলতা, রাজকুমারী কনকলতা, যে কিনা এ রাজ্যে একমাত্র রাজকুমারী, যার থাকবে এই রাজ্য আর রাজ্যের প্রজাদের প্রতি অনেক ভালোবাসা। আর থাকবে ন্যায় অন্যায় বিচারের দক্ষতা। সবাই যেন আমার কন্যাকে বলে রূপে গুণে অনন্যা। বাহ মহারাজ, নামটি খুব সুন্দর হয়েছে। কিন্তু মহারাজ, আপনার কি একজনের কথা মনে আছে? হ্যাঁ রানী, মনে আছে। তুমি কি দরবেশ বাবার কথা বলছো? হ্যাঁ মহারাজ, যিনি আমাদের এত বড় উপকার করলো, তাকে এই সুখের সময়ে ভুলে গেলে চলবে না। হ্যাঁ রানী, আমার মনে আছে। আজ আমি অনেক ব্যস্ত ছিলাম, তাই আজকে যাওয়া হয়নি। কাল সকাল সকাল
আমি মন্ত্রীমশাইকে সাথে নিয়ে দরবেশ বাবার কাছে অবশ্যই যাব। ঠিক আছে মহারাজ। আর ওদিকে অনেক রাত হয়ে যায়। দবির মিয়া আর সুজন তখনও বাড়ি ফিরে আসে না। কিছুক্ষণ পর সুজন একা একা বাড়িতে ফিরে আসে। মা, মা, ও মা! কি রে বাবা, তুই এত হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে তোর? আর কোথায় ছিলে এতক্ষণ? আর তোর বাবা কই? তারেও তো দেখছি না। বলছি মা, বলছি। আমি যখন কাঠ কেটে বাড়িতে ফিরছিলাম তখন আমি একটা বাঘকে দেখতে পাই, আর বাঘটা আমার দিকে তেড়ে আসছিল। কি বলছিস কি বাবা তুই এসব? তারপর কি হলো? এরপর আমি দৌড়াতে দৌড়াতে একটা কুয়ার মধ্যে পড়ে যাই। কি? এরপর কি হলো কি বাবা? তারপর বাঘটা আমাকে আর খুঁজে পাইনি মা। এতক্ষণ আমি কুয়োতেই ছিলাম। অনেক কষ্ট করে কুয়ো থেকে উঠতে পেরেছি, আর সঙ্গে সঙ্গে বাড়িতে চলে এলাম। কিন্তু মা, বাবা কোথায়? কি বলিস কি? তোর সাথে তোর বাবা দেখা হয়নি? তোর বাবা তো তোর খোঁজেই বাড়ি থেকে বেরিয়েছে রে বাপ। না মা, আমার তো বাবার সাথে দেখা হয়নি, কিন্তু বাবা এই অসুস্থ শরীর নিয়ে কোথায় গেল? চল সুজন, চল আমরা জঙ্গলের ভিতরে গিয়ে দেখি মানুষটাকে পাই কি না। অনেকক্ষণই তো দেখলাম, মানুষটাকে তো কোথাও খুঁজে পেলাম না। হতে পারে পথে ঘাটে কোথাও অজ্ঞান হয়ে পড়ে আছে। চল বাবা চল, আর দেরি করা যাবে না। আমার মনটা অনেক কুগাইছে রে বাপ। এই কথা বলে সুজন আর রহিমা রওনা দেয় দবির মিয়ার খোঁজে। তো বন্ধুরা, সুজন আর রহিমা দবির মিয়াকে কি খুঁজে পাবে, নাকি দবির মিয়াকে চিরকালের জন্য হারিয়ে ফেলবে? এটা জানতে চোখ রাখো কনকলতা গল্পের পরবর্তী পর্বে। আর গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এখনো তো আমার ছেলেটা বাড়িতে ফিরে এলো না। আমার ছেলেটার কি রাস্তায় কোনো বিপদ আপদ হলো নাকি? না না সুজনের মা, তুমি চিন্তা করো না, আমি এখনই যাচ্ছি। দবির মিয়া অনেকটা অসুস্থ হয়ে পড়ে, আর সে পাহাড় থেকে তখনই নিচে পড়ে যায়। আজ আমি অনেক ব্যস্ত ছিলাম, তাই আজকে যাওয়া হয়নি। কাল সকাল সকাল আমি মন্ত্রীমশাইকে সাথে নিয়ে দরবেশ বাবার কাছে অবশ্যই। মা, কোথাও তো খুঁজে পেলাম না আমার বাবাকে। কোথায় গেল আমার বাবা? ওনাকে খুঁজে না পেলে যে নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না রে বাপ। সুজনের বাপ, সুজনের বাপ, কোথায় গেলে তুমি? তুমি আমাকে ছেড়ে চলে গেলে। আমি এখন তোমাকে ছেড়ে কিভাবে থাকবো? বাবা, বাবা, কোথায় গেলে তুমি? সুজনের মা আর সুজন অনেক খোঁজাখুঁজি করেও দবির মিয়াকে খুঁজে পায় না। খুঁজতে খুঁজতে তারা পৌঁছে যায় সেই পাহাড়টির কাছে। মা, বাবা কি তাহলে এই পাহাড়ের উপরে উঠেছিল? চলো তো আমরা যাই, গিয়ে একবার খুঁজে দেখি। হ্যাঁ রে বাপ, হতেও পারে। সেই জন্য হয়তো বা তোর বাপ আমাদের ডাক শুনতে পাচ্ছে না। চলো মা, চলো একবার পাহাড়ের উপরে গিয়ে দেখি বাবাকে পাই কিনা। হ্যাঁ রে বাপ, তাই চল। লোকটারে হয়তো বা ওখানেই পাবো। আমার এমন লাগছে কেন? মনে হচ্ছে আমার কোনো প্রিয় ব্যক্তি বড় কোনো ক্ষতির মুখে পড়েছে। তাহলে কি মানুষদের মধ্যে আমার সব থেকে পছন্দের ব্যক্তি দবির মিয়ার কোনো বিপদ হয়েছে? কই, সে তো আমাকে ডাকলো না। তার তো বিপদে পড়লে আমাকে ডাকার কথা ছিল। যাই হোক, সে হয়তো বিপদে পড়েও আমাকে ডাকতে পারেনি, কিন্তু আমি তো দেখতে পারি তার কোনো বিপদ হয়েছে কিনা। জাদু আয়না, জাদু আয়না, হাজির হও আমার সামনে। সঙ্গে সঙ্গে একটি জাদু আয়না হাজির হয় মায়াপুরীর সামনে, আর সেই আয়না থেকে একটি মিষ্টি কণ্ঠের আওয়াজ বেরিয়ে আসে। আদেশ করুন মায়াপুরী, আমি আপনাকে কি সাহায্য করতে পারি?
আমাকে সুন্দরপুর রাজ্যের দবির কাঠুরিয়াকে দেখাও। আমি দেখতে চাই সে কেমন আছে আর কোথায় আছে। অবশ্যই মায়াপরি। এরপর জাদু আয়নায় দেখা যায় দবির মিয়াকে। সে অচেতন অবস্থায় পাহাড়ের নিচে পড়ে আছে। এ কি, কি হয়েছে দবির মিয়ার? এভাবে অচেতন অবস্থায় কোথায় পড়ে আছে সে? তা তো আমি বলতে পারবো না মায়াপরি। আমি শুধু তোমাকে দেখাতে পারবো তুমি যা যা দেখতে চাও। কিন্তু আমাকে তো জানতেই হবে কি হয়েছে দবির মিয়ার। আমি এক্ষুনি যেতে চাই সেখানে। এই বলে সেখান থেকে মায়াপরি উড়ে চলে যায়। রাজবৈদ্য, আজ একবার অচিনপুরে সেই দরবেশ বাবার কাছে যেতে হবে। মনে আছে তো সে কথা তোমার? জি আজ্ঞে মহারাজ, আমার মনে আছে। আমি প্রহরীদের দিয়ে আমাদের যাওয়ার ব্যবস্থা করে ফেলেছি। বেশ বেশ, ভালো করেছো তুমি। তাহলে মহারাজ, আপনি আদেশ দিলে আমরা রওনা দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, তুমি এগো, আমি রানীকে বলে আসি। এরপর রাজবৈদ্য আর মহারাজ মিলে অচিনপুরে সেই দরবেশ বাবার কাছে যায়। দরবেশ বাবা, দরবেশ বাবা। মহারাজ দরবেশ বাবাকে ডাকতে থাকে, কিন্তু দরবেশ বাবা কোনো সাড়া দেন না। এ কি দরবেশ বাবা, আপনি আমার ডাকে সাড়া দিচ্ছেন না কেন? মহারাজ, দরবেশ বাবা তো এখন ধ্যানে মগ্ন আছেন। ওনাকে এখন ডেকে ধ্যান ভগ্ন করলে যদি কোনো অমঙ্গল হয়, তাই বলছি। আজ আমরা ফিরে যাই, অন্য একদিন না হয় আসবো। না, তা হয় না। এত দূর থেকে রাজ্যের কাজ ফেলে বারবার এখানে আসা যায় না। রাজবৈদ্য, তাই বলছি, আর একটু অপেক্ষা না হয় করি। ওই মা, বাবা তো এখানেও নেই। হায় আল্লাহ, আমার কি পোড়া কপাল! আমি লোকটারে চিরতরে হারিয়ে ফেললাম। সুজন তার মাকে কাঁদতে দেখে অনেক কষ্ট পায় এবং তার মাকে নিয়ে আবারও জঙ্গলের দিকে রওনা দেয়। এরপর বেশ কিছুক্ষণ ধরে সুজন এবং তার মা দবির মিয়াকে খুঁজতে থাকে, কিন্তু তারা কোথাও দবির মিয়াকে খুঁজে পায় না। কই, আমি তো এখানেও দেখলাম না দবির কাঠুরিয়াকে। কিন্তু এতটুকু সময়ের মধ্যে কোথায় গেল সে? আমি কি তাহলে ভুল দেখলাম? না না, জাদু আয়না আমাকে ভুল দেখাবে না। মায়াপরি জঙ্গলের ভিতরে দবির মিয়াকে খুঁজতে থাকে, কিন্তু সেও খুঁজে পায় না। জাদু আয়না, জাদু আয়না, এক্ষুনি হাজির হও আমার সামনে। সঙ্গে সঙ্গে আবারও জাদু আয়না হাজির হয় মায়াপরীর সামনে। জি, আদেশ করুন মায়াপরি। আমি তো দবির মিয়াকে খুঁজে পাচ্ছি না। তুমি আমাকে যেখানে দেখিয়েছিলে সেখানে তো দবির মিয়া নেই। তাই তুমি আবারও আমাকে দেখাও দবির মিয়া কোথায় আছে। অবশ্যই মায়াপরি। এই বলে জাদু আয়না দবির মিয়াকে দেখাতে অনেক চেষ্টা করে, কিন্তু সে কিছুতেই দবির মিয়াকে দেখাতে পারে না। মায়াপরি, আমি যে কিছুতেই সেই মানুষটাকে আর দেখাতে পারছি না। সে যে এখন আর আমার আয়তার মধ্যে নেই। কিন্তু তুমি যে আমাকে একটু আগেই দেখালে, তাহলে কোথায় গেল দবির কাঠুরিয়া? এভাবেই রাত শেষ হয়ে সকাল হয়ে যায়। সুজন আর রহিমা জঙ্গলেই রাত কাটিয়ে দেয়। মা, চলো বাড়ি যাই। এখানে আর বসে থেকে কি হবে বলো? বাবাকে তো আর খুঁজে পেলাম না। তুই বাড়ি যা সুজন, আমি আর কোথাও যাব না।
আমার জন্যই মানুষটার আজ এই অবস্থা। আমি এখান থেকে কোথাও যাব না। তাহলে আমার কি হবে মা? বাবাও নাই, আর তুমিও যদি থেকে না থাকো তাহলে আমি কিভাবে বাঁচবো? এ কথা বলিস না রে বাপ, তোর বাপে তো আমাদের রেখে চলে গেল। এখন যদি তুইও এরকম করিস তাহলে আমি কি করে বাঁচবো? তাইলে তুমি এখন বাড়ি চলো মা। ঠিক আছে বাবা, আমি না হয় বাকি জীবনটা তোর জন্যই বেঁচে থাকবো। চল বাবা, বাড়িতে চল। এ কথা বলে সুজন তার মাকে নিয়ে জঙ্গল থেকে বাড়িতে ফিরে আসে। আর ওদিকে রাজবৈদ্য আর মহারাজ দরবেশ বাবার ধ্যান কখন ভঙ্গ হবে সেই অপেক্ষা করতে থাকে। মহারাজ, চলুন আজ আমরা ফিরে যাই। কে জানে দরবেশ বাবার ধ্যান কখন শেষ হয়। আচ্ছা রাজবৈদ্য, এর পরেও এসে যদি দরবেশ বাবাকে ধ্যানরত অবস্থায় পাই তখন কি করবে শুনি? ঠিক আছে, আপনার যা ভালো মনে হয় তাই করুন মহারাজ। দরবেশ বাবা, দরবেশ বাবা, দরবেশ বাবা। মহারাজ এর পরেও ডাকতেই থাকে দরবেশ বাবাকে। আর তখনই হঠাৎ করে দরবেশ বাবার ধ্যান ভঙ্গ হয়, আর তখন সে অনেক রেগে যায়। তোর এত বড় স্পর্ধা, তুই আমার ধ্যান ভঙ্গ করেছিস? তুই জানিস আমি কত বড় ধ্যানে বসেছিলাম? দরবেশ বাবা, আমি আসলে আমার কন্যা সন্তান হয়েছে সেই খুশির খবরটা দিতে এসেছিলাম আপনাকে। আমি আসলে বুঝে উঠতে পারিনি আপনার এত বড় ক্ষতি হয়ে যাবে। আমাকে ক্ষমা করে দিবেন দরবেশ বাবা। এই ভুলের কোনো ক্ষমা হয় না। তুই আমার এতদিনের ধ্যানে পানি ঢেলে দিয়েছিস। এই শাস্তি তোকে পেতেই হবে, কঠিন শাস্তি। যে কন্যা হওয়ার আনন্দে আনন্দিত হয়ে আমাকে খবর দিতে এসেছিস, সেই কন্যার দ্বারাই তোর একে একে সব কিছু শেষ হতে থাকবে। সেই কন্যার দ্বারা তুই কখনো সুখী হতে পারবি না। এ আমার অভিশাপ। না না দরবেশ বাবা, এ আপনি কি শাস্তি দিলেন আমাকে? আমাকে এত বড় শাস্তি দিবেন না, আমাকে ক্ষমা করে দিন। দরবেশ বাবা, আপনি এত বড় শাস্তি দেবেন না মহারাজকে। ততক্ষণে দরবেশ বাবা পুনরায় ধ্যানে মগ্ন হয়ে যায়। এ কি সর্বনাশ হলো আমার রাজপদ্য! দরবেশ বাবা, এ কি শাস্তি দিলেন আমাকে? আমি তোমার কথা না শুনে দরবেশ বাবাকে ডেকে ভুল করেছি। এখন আমি কি করব রাজবৈদ্য? আমি কি পুনরায় দরবেশ বাবাকে ডাকবো? তিনি যেহেতু অভিশাপ দিয়েছেন, তিনি তাহলে প্রতিকারও বলতে পারবেন। না না মহারাজ, আবারও দরবেশ বাবাকে ডাকা ঠিক হবে না। তিনি আবারও রাগ হয়ে যেতে পারেন। তাই বলছি আমরা প্রাসাদে ফিরে চলি। পরে না হয় দরবেশ বাবার কাছ থেকে ওই অভিশাপের প্রতিকার জেনে নেওয়া যাবে। তো বন্ধুরা, কি হবে এরপর? এটা জানতে চোখ রাখুন কনকলতা গল্পের পরবর্তী পর্বে। আর গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। তাকে দেখাও, আমি দেখতে চাই সে কেমন আছে আর কোথায় আছে। অবশ্যই মায়াপরি। এরপর জাদু আয়নায় দেখা যায় দবির মিয়াকে। হলো আমার রাজপদ্য। দরবেশ বাবা, এ কি শাস্তি দিলেন আমাকে? আমি তোমার কথা না শুনে দরবেশ বাবাকে ডেকে ভুল করেছি। এখন আমি কি? সুজন আর রহিমা অনেক কষ্টে দুঃখে দিন কাটাতে থাকে। মা, কিছু রান্না করো না, আমার খুব খিদা লেগেছে। না রে সুজন, কি রান্না করব? ঘরে চাল ডাল কিছু থাকলে তো রান্না করব। ঘরে যে কিছুই নাই রে বাপ। মা, আমি তাহলে যাই, জঙ্গল থেকে কিছু কাঠ কেটে নিয়ে আসি। কাঠ বিক্রি করে না হয় কিছু চাল ডাল নিয়ে আসবো। না সুজন, না, আমি তোকে কাঠ কাটতে আর ওই জঙ্গলে যেতে দেব না। ওই জঙ্গলে গিয়ে তোর বাবা হারিয়ে গিয়েছে, আমাদের থেকে অনেক দূরে চলে গেছে। মা, এমন পাগলামি করো না। এখন তো বাবা নেই, আমি ছাড়া এখন কে করবে? কিভাবে সংসার চলবে আমাদের?
আমাকেই যেতে হবে কাঠ কাটতে। আমি এখন যাই মা, কাঠ কেটে নিয়ে আসি। এই বলে সুজন জঙ্গলে যায় কাঠ কাটতে। আর ওদিকে মায়াপরীও দবির মিয়াকে খুঁজে না পেয়ে অনেক চিন্তায় পড়ে যায়। আমি কিছুই বুঝে উঠতে পারছি না, দবির মিয়াকে আমি জাদু আয়নায় দেখেও কেন খুঁজে পেলাম না। মায়াপুরী, দবির কাঠুরিয়া এমন এক জায়গায় রয়েছে যেখানে শুভ শক্তি প্রবেশ করা সম্ভবই না, তাই আমি তাকে দেখাতে পারছি না। কিন্তু সে এমন কোন জায়গায় থাকতে পারে যেখানে শুভ শক্তি প্রবেশ করতে পারবে না? তা আমি সঠিক বলতে পারছি না মায়াপুরী। আর এদিকে রাজবৈদ্য এবং মহারাজ প্রাসাদে ফিরে আসেন। এ কি মহারাজ, এত দেরি হলো যে? দরবেশ বাবার সাথে আপনার দেখা হয়েছে তো? হ্যাঁ মহারানী, দেখা হয়েছে দরবেশ বাবার সাথে। সে অনেক খুশি হয়েছে আমাদের কন্যা সন্তান হবার কথা শুনে। যাক, এবার মনের ভিতরটায় শান্তি লাগছে। কিন্তু মহারাজ, আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? মহারাজ বিষণ্ণ অবস্থায় দাঁড়িয়ে থাকে। মহারাজ, মহারাজ, হ্যাঁ হ্যাঁ রানী, বলো। কি হয়েছে আপনার? কোনো খারাপ কিছু কি ঘটেছে? না রানী, অনেকটা পথ পাড়ি দিয়ে এসেছি তো, তাই অনেক ক্লান্ত লাগছে। যাই, একটু বিশ্রাম নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, তাই তো। আমি বোকার মতো আপনাকে দাঁড় করিয়ে রেখেছি। আপনি গিয়ে বিশ্রাম নিন, আমি একটু পর আপনার খাবারের ব্যবস্থা করছি মহারাজ। এরপর মহারাজ সেখান থেকে চলে আসে। মহারাজ, আপনি রানীমাকে সব খুলে বলেছেন? উনি কি বলেছেন? আমি রানীকে সব খুলে বলতে পারিনি। তাকে বললে সে অনেক চিন্তা করত। তাছাড়া আমি চাই এই কথাটা তোমার আর আমার মধ্যেই সীমাবদ্ধ থাকুক। তুমি আর আমি ছাড়া এই কথা যেন কেউ জানতে না পারে। ঠিক আছে মহারাজ, এই কথা আমি আর আপনি ছাড়া আর অন্য কেউ জানতে পারবে না। কিন্তু মহারাজ, এই কথা ভুলে গেলে চলবে না যে দরবেশ বাবার কাছে আমাদের আবার যেতে হবে। কিছুদিন পর মহারাজ আর রাজবৈদ্য যায় আবারও সেই দরবেশ বাবার কাছে। কিন্তু তখনও দরবেশ বাবাকে ধ্যানরত অবস্থায় দেখতে পায়। দরবেশ বাবাকে ধ্যানরত অবস্থায় দেখে মহারাজ এবং রাজবৈদ্য আবারও ফিরে যায় প্রাসাদে। এরপরও তারা অনেকবার যায় দরবেশ বাবার সাথে দেখা করতে, কিন্তু কোনোবারই তারা দরবেশ বাবার সাথে কথা বলতে সফল হয় না। এভাবেই কেটে যায় অনেকগুলো বছর। রাজকন্যা কনকলতাও বেশ বড় হয়ে যায়। আর ওদিকে দবির মিয়ার ছেলে সুজনও অনেক বড় হয়ে যায়। দবির মিয়া না থাকায় সুজনই মা ছেলের সংসারটা চালায়। মা, ও মা, আমি আজকে অনেকটা দূরে কাঠ কাটার কাজ পেয়েছি। সেই গ্রামের জমিদার বাবু কাঠ কাটার জন্য লোক খুঁজতেছিল, আর জমিদারের চেলা সেই কাজটা আমাকে দিয়েছে। অত দূরে যাস না রে বাবা, আমার শরীরটা তেমন ভালো না। তুই বাড়িতে না থাকলে যে আরো খারাপ লাগে। মা, যত তাড়াতাড়ি সম্ভব আমি কাজ শেষ করে বাড়িতে ফিরে আসব। আজকে কাজ করে সেই টাকা দিয়ে তোমার জন্য ওষুধ নিয়ে আসতে হবে মা। দেখো মা, ওষুধ খেলে তোমার শরীরটা ভালো হয়ে যাবে। আচ্ছা বাবা, তুই তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসিস। আর ওদিকে অনেক দিন কেটে যাওয়ায় মহারাজ সেই দরবেশের কথা প্রায় ভুলেই যায়। রাজ্য, রাজকন্যা আর স্ত্রীকে নিয়ে বেশ সুখেই কাটছিল মহারাজের দিন। রানী, আমাদের রাজকন্যা কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না।
সে কি একদণ্ড চুপটি করে বসতে পারে না? আর বলবেন না মহারাজ, সে সব সময় তাকে নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করে। ও এখন কোথায়? তাকে একটু ডাকো। তাকে এখন আপনি ডেকেও পাবেন না। এখন সে তার কক্ষে দাসীদের নিয়ে রূপচর্চায় ব্যস্ত আছে। রাজকন্যা কনকলতা নামটি বড় আশা করে রেখেছিলেন মহারাজ যে তার কন্যা রূপে গুণে সব কিছুতেই সেরা হবে। রাজকন্যা রূপে রূপবতী থাকলেও গুণের বেলা ছিল অষ্টরম্ভা এবং তার ভিতরে ছিল শুধুই রূপের অহংকার। তোমাকে না বলেছি এরকম নোংরা শরীরে ও পোশাকে আমার কক্ষে প্রবেশ করবে না, এতে করে আমার কক্ষটি অপবিত্র হয়ে যায়। আমাকে ক্ষমা করবেন রাজকন্যা, আসলে আমার পোশাক পরিষ্কার পোশাকই ছিল, কাজ করতে গিয়ে একটু ময়লা লেগেছে, আমি এক্ষুনি পরিষ্কার করে নিচ্ছি। চুপ করো তুমি দাসী, তুমি আমার কক্ষ থেকে এক্ষুনি বেরিয়ে যাও, যাও বলছি। এরপরও যদি তুমি বের না হও তাহলে তোমাকে এই রাজপ্রাসাদ থেকে আমি বের করে দেব। না না রাজকন্যা, আমি এক্ষুনি চলে যাচ্ছি, এক্ষুনি। এই কথা বলে দাসী ভয়ে সঙ্গে সঙ্গে রাজকন্যার কক্ষ থেকে বের হয়ে যায় আর অন্য দাসীটিও ভয়ে কাঁপতে থাকে। কি হলো দাসী, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো যে? না না রাজকন্যা, এমনি আর কি। কি করব আমাকে একটু বলুন। কি করবে? আমার মাথাটা চিবিয়ে খাও। মানে রাজকন্যা, সত্যি খেতে হবে আপনার মাথা? দাসী, ঠিকঠাক যে কাজ করছিলে তাই করো, নয়তো তোমাকেও এই কক্ষ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। আর এদিকে সুজন ছিল তার বাবার মতো সৎ এবং দয়ালু মনের মানুষ। সে কারো বিপদ দেখলে এগিয়ে যায়, আর সে যতটুকু রোজগার করে তা নিয়ে তার মা আর সে অনেক সুখে দিন কাটায়। কখনো পরের জিনিস দেখলে লোভ করে না। অনেকক্ষণ যাবৎ কাঠ কাটছি, শরীরটাও বেশ ক্লান্ত লাগছে। এখন একটু জিরিয়ে নেই। সুজন একটু জিরিয়ে নিতে থাকে, ঠিক তখনই উপর থেকে একটা পাখি আহত অবস্থায় নিচে পড়ে যায় আর পাখিটি যন্ত্রণায় কাতরাতে থাকে। এ কি, কি হয়েছে পাখিটার? পাখিটা এরকম করছে কেন? পাখিটার শরীর থেকে দেখি রক্ত পড়ছে। জঙ্গলের ভেতরে কিছু লোক পাখি শিকার করতে এসেছে। অনেক পাখিকে ধরে নিয়ে যাচ্ছিল তারা। আমার উপরেও আঘাত করেছে, কিন্তু তাও আমি পালিয়ে আসতে পেরেছি। এ কি, তুমি দেখছি কথাও বলতে পারো। আচ্ছা যাই হোক, আগে তোমাকে সুস্থ করে তুলতে হবে। এই কথা বলে সুজন যায় লতা পাতার খোঁজে। একটু পর লতা পাতা নিয়ে এসে পাখিটির ক্ষতস্থানে লাগিয়ে দেয়, আর কিছুক্ষণ পর পাখিটি সুস্থ হয়ে ওঠে। তোমাকে অনেক ধন্যবাদ ভাই, তোমার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। আমাকে ধন্যবাদ দিতে হবে না, তুমি সুস্থ হয়েছো এটাই অনেক। তো বন্ধুরা, কি হবে এরপর সেটা জানতে চোখ রাখো কনকলতা গল্পের পরবর্তী পর্বে। আর গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।